আসসালামু আলাইকুম। এসএসসি 26 কেমিস্ট্রি সিকিউ সলভ করতে প্যারা খাচ্ছ? তোমাদের জন্য আমরা কেমিস্ট্রি সিকিউ টেস্ট পেপার সলভিং ক্লাস নিয়ে চলে আসি। তোমাদের এই একটা ক্লাস যদি তোমরা ঠিকমতো করে করো, এই ক্লাসের মাধ্যমে সিকিউ এর যত প্রবলেম আছে ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। এই ক্লাসটা এমনভাবে সাজাইছি যেখানে এই যে মেড ইজি টেস্ট পেপার যেটা আছে, মেড ইজি টেস্ট পেপার থেকে এর সাজেশন পার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ যেগুলো আছে টাইপ ওয়াইজ ভাগ করা, ওই জায়গা থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রয়োজনীয় সমস্ত টাইপ আমরা এই একটা ক্লাসের মাধ্যমে সলভ করাই দিব। এই একটা ক্লাস সলভ করলে তোমার সিকিউ এর আর কোনো অংশ বাকি থাকবে না। তুমি সিকিউ সলভ করতে শিখে যাবা, প্রত্যেকটা টাইপ কভার হয়ে যাবে, তোমার প্রিপারেশন 100তে 100 গুছিয়ে যাবে। তোমার কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও আমার সাথে। এই ক্লাসটা যত বড় লম্বাই হোক না কেন, ক্লাসের ডিউরেশন থেকে ভয় পাবা না। ধরে ধরে ফুল ক্লাসটা কয়েকবার করবা, কয়েকবার করলেই তোমাদের প্রিপারেশন একদম 100তে 100 হয়ে যাবে। সো চলো আমরা দেরি না করে তোমাদেরকে টেস্ট পেপার সলভিং ক্লাস এইটাতে শুরু করে দিই এবং প্রথমেই আমরা একদম সিরিয়ালি আগাবো। প্রথমেই আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসে প্রথমে আমরা পদার্থের গঠন এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। পদার্থের গঠন চ্যাপ্টারে যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে এখন ধরে ধরে সলভ করাবো ইনশাল্লাহ। তোমার কাজ হচ্ছে এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খাতা কলম নিয়ে আমার সাথে সাথে নোট করা, তোমাদের বন্ধুদের গ্রুপে এই ক্লাসটা শেয়ার করে দেয়া, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টিচার প্যানেল, ফুল টিচার প্যানেল তোমাদের জন্য কি পরিমাণ ডেডিকেশন নিয়ে প্রত্যেকটা ক্লাস দিচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং গুছাই দিচ্ছে। সো তোমরা যদি আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করো তাহলে আমাদের মোটিভেশনটা আরও বাড়ে তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ফ্রি ক্লাস নেওয়ার। সো তোমরা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যাবা। ওকে, সো চলো আমরা দেরি না করে পদার্থের গঠন এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করি। প্রথমে আমরা চ্যাপ্টার 3তে যদি আসি, চ্যাপ্টার 3তে আমাদের পদার্থের গঠন চ্যাপ্টারে খেয়াল করে দেখো একটা সিকিউ নাম্বার 1 আছে। সিকিউ নাম্বার 1-এ আমরা প্রথমে প্রয়োগমূলক প্রশ্ন দেখব, অর্থাৎ গ নাম্বারে যেই প্রশ্নগুলো আসে গ নাম্বারের প্রশ্নগুলো আমরা আগে দেখব। গ নম্বরে একটা দৃশ্যকল্প দেখতে পাচ্ছ, তাই না? এটা একটা দৃশ্যকল্প দেখতে পাচ্ছ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে 20টা নিউট্রন আছে, 19টা প্রোটন আছে। এরপরে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ বুঝাচ্ছে। পাশে আমাদের এইচ এর ভ্যালু দেয়া আছে, ইলেকট্রনের ভর দেয়া আছে, কক্ষপথের ব্যাসার্ধও দেয়া আছে 3.6 অ্যাংস্ট্রম। এই জিনিসপত্রগুলো দেয়া আছে। এরপরে এখানে দৃশ্যকল্প 1-এর বেশ কিছু প্রশ্ন দেয়া আছে। যেমন ধরো একটা প্রশ্ন দৃশ্যকল্প 1 থেকে বলছে যে দৃশ্যকল্প 1-এর যে মডেল আছে এই মডেলের এল এবং এন, খেয়াল করো এল এবং এন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তার মানে এই ধরনের যদি কখনো আমার পরমাণুর মডেল দেয়া থাকে, পরমাণুর মডেল থেকে কৌণিক ভরবেগ বের করার ম্যাথ আসতে পারে, এটা একটা টাইপ, এটা গ নম্বরে আসতে পারে। গ নম্বরে এক ধরনের প্রশ্ন হচ্ছে কৌণিক ভরবেগ বের করার প্রশ্ন। আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, দেখো এটাও কয়েকবার আসছে, দেখো কতবার বোর্ডে আসছে, বিভিন্ন টাইপের টেস্ট পরীক্ষায় আসছে, বোর্ডে এবং টেস্ট পরীক্ষায় আসছে। সেটা কি বলছে, দৃশ্যকল্প 1-এর যে মডেল আছে এই মডেলের এম শেলে ইলেকট্রনটি কত বেগে ঘুরবে। এখানে আমাদের এম শেল আছে না, কে এল এম, এম শেলে যে ইলেকট্রনটা ঘুরবে, এখানে যে ইলেকট্রনটা ঘুরবে এটা কত বেগে ঘুরবে। মানে একটা হচ্ছে আমার কৌণিক ভরবেগ চাইছে, আরেকটা হচ্ছে আমার কত বেগে ঘুরবে বেগ চাইছে। তার মানে যদি এরকম মডেল দেয়, এই মডেল থেকে আমার এরকম দুই ধরনের প্রশ্ন আসতে পারে। বেসিক্যালি এইটা হচ্ছে আমার বোর পরমাণু মডেল থেকে প্রশ্ন আসছে। বোর পরমাণু মডেলে একটা উক্তি ছিল বা একটা মতবাদ ছিল যে কৌণিক ভরবেগ L is equals to mvr is equals to nh/2 পাই। তো তোমার বোর পরমাণু মডেলে যে কৌণিক ভরবেগের মতবাদ ছিল, সেই কৌণিক ভরবেগের মতবাদ থেকে আমাদের দুই টাইপের প্রশ্ন আসতে পারে। এই দুই টাইপের প্রশ্ন, এই দুই টাইপের প্রশ্নের এক টাইপের প্রশ্ন যেটা আছে সেখানে আমরা সরাসরি এই টোটাল অংশের ভ্যালু বের করতে বলছে, এই টোটাল অংশটাকে আমাদের কৌণিক ভরবেগ বলে। আরেকটাতে এই টোটাল অংশের ভিতরে শুধুমাত্র বেগ বের করতে বলছে, যেটা হচ্ছে আমাদের ভি। তার মানে একটাতে mvr বের করতে বলছে, আরেকটাতে শুধু ভি বের করতে বলছে। তার মানে আমরা এখন এই জায়গা থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা বুঝতে পারলাম। এইটা হচ্ছে সিকিউ টাইপ 1, এক টাইপের সিকিউ, যেই টাইপের সিকিউ থেকে যদি এরকম আমাদের মডেল দিয়ে দেয়, মডেল থেকে এই দুই টাইপের প্রশ্ন 3 মার্কের জন্য গ নম্বরে আসতে পারে। এখন আমরা এই দুইটা প্রশ্নই ধরে ধরে সলভ করব। প্রথমে আসো আমাদের প্রথম প্রশ্নটার দিকে তাকাই। এইটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1-এ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর।
তো এইভাবে দেয়া আছে। পাশাপাশি আমাদের সিকিউটা সলভ করার জন্য এইচ এর মান দেয়া আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক এবং ইলেকট্রনের ভর দেয়া আছে। ভাইয়া এই দুইটা আমাদের এই প্রশ্নে দেয়া আছে, আমরা লাকি। অধিকাংশ ক্ষেত্রেই এই দুইটা ভ্যালু আমাদের দেয়া থাকবে না। যদি দেয়া না থাকে তখন আমাদের এই দুইটা ভ্যালু মুখস্থ বসাতে হবে। ফলে তুমি যেটা করবা, এই দুইটা ভ্যালুই মুখস্থ রাখবা, এই দুইটা ভ্যালুই মুখস্থ রাখবা, এই দুইটা ভ্যালু মাথার ভিতরে একদম মুখস্থ করে গেঁথে ফেলবা, যাতে কোনো রকম ভাবে যদি এটা না দেয়া থাকে ম্যাথ করতে তুমি যেন মুখস্থ বসাইতে পারো। যেমন ধরো এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻³ আর এম এর ভ্যালু 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটা আমরা মুখস্থ করে ফেলবো। এবার দেখো এটা যখন আমরা সলিউশন করব, তো সলিউশন করতে যে এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন, সলিউশন করতে যে আমরা কি লিখব। দেখো আমাদের এখানে বলছে দৃশ্যকল্প 1 এর মডেলে এল এবং এম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ লিখো। প্রথমেই লিখব দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। কি দেয়া আছে খেয়াল করে দেখো, এখানে এইচ এর ভ্যালু দেয়া আছে 6.626 ইন্টু 10⁻³ এটা আমরা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এভাবে লিখব। এবং আমাদের ইলেকট্রনের ভর দেয়া আছে, কি দেয়া আছে 9.11 ইন্টু 10⁻³ এটা হচ্ছে কেজি। এখন এই দুইটা জিনিস দেয়া ছিল, আমাদের সিকিউতে ফুল মার্ক পেতে গেলে লেখাটা গুছিয়ে লিখতে হবে, এই জন্য এই দুইটা জিনিস দেয়া ছিল, আমরা আগে সেই দুইটা জিনিস সুন্দর করে গুছিয়ে লিখে নিলাম। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। যেটা যেটা আমাদের দেয়া ছিল সেটা আমরা এখানে A to Z ক্লিয়ার করে ফেলছি। এবার খেয়াল করো, এই দুইটা জিনিস দেয়া থাকার পর এরপরে আমরা কি করব ভাইয়া, এরপরে হচ্ছে আমাদের এই যে এল এবং এন এর মানে কি বুঝতে হবে। তো আমরা জানি যে লিখব, জানি এল কক্ষপথ অর্থ হলো n is equals to, খেয়াল করো kl এটা প্রথম, এটা দ্বিতীয়, তার মানে কি l মানে হচ্ছে 2। এবার এরপরে লিখবা n কক্ষপথ, দেখো l m n, n কক্ষপথ অর্থ হলো n is equals to, n মানে কত 1 2 3 4, n মানে হচ্ছে আমার 4, এটুকু লিখে ফেলছি। এবার আমাদের ভ্যালু বের করা লাগবে কিসের, কৌণিক ভরবেগের। এবং এরপরে লিখবা যে এবং কেন লিখলাম, অলরেডি একবার জানি লিখে ফেলছে, এই জন্য আমরা এবং লিখলাম। এবং কৌণিক ভরবেগ L is equals to NH divided by 2π, এটা হচ্ছে আমাদের লিখতে হবে। এবার দেখো আমাদের একবার L এর জন্য, একবার হচ্ছে L কক্ষপথের জন্য, একবার N কক্ষপথের জন্য লেখা লাগবে। তার মানে একবার 2 নম্বর কক্ষপথের জন্য, একবার 4 নম্বর কক্ষপথের জন্য লেখা লাগবে। তো আমি একটা এক্সট্রা পেজ নেই। 2 নম্বর কক্ষপথের জন্য যদি আমি লিখি কৌণিক ভরবেগ 2 নম্বর কক্ষপথের জন্য যদি লিখি, তখন আমাদের NH divided by 2π এর জায়গায় 2H divided by 2π লেখা লাগবে। তাহলে 2H মানে কি, 2 এর জায়গায় 2 লিখলাম, H এর জায়গায় 6.626 into 10⁻³ লিখে ফেললাম, ডিভাইডেড বাই 2 into 3.1416। এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল ক্যালকুলেশন। এরপরে ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো বসায় আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটরে বসায় তুমি এই প্রশ্নটার উত্তর কত আসে সেটা আমাকে কমেন্টে জানাবা। এরপরে দেখো, যখন তুমি 4 নম্বর কক্ষপথ নিবা, 4 নম্বর কক্ষপথ মানে L4, L4 এ কি হবে 4H divided by 2π। তার মানে আমি এখানে 4 into H এর জায়গায় 6.626 into 10⁻³ লিখতে পারবো, ডিভাইডেড বাই 2π, 2 into 3.1416 এটা লিখতে পারবো। দেন এখানে আমি টোটাল ভ্যালুটা বসাই দিতে পারবো। তাহলে দেখো আমাদের দুইটা শক্তি স্তরে কৌণিক ভরবেগ লিখতে বলছিল। প্রথমে আমরা ইনফরমেশনগুলো সুন্দর করে সাজিয়ে লিখলাম, ফর্মুলাগুলো সুন্দর করে সাজিয়ে লিখলাম। এল মানে কিন্তু এখানে কৌণিক ভরবেগ বোঝাচ্ছে, এল মানে কি বোঝাচ্ছে, কৌণিক ভরবেগ বোঝাচ্ছে। সো এল ইজ ইকুয়ালস টু কৌণিক ভরবেগ বোঝাচ্ছে, সেটা আমরা এখান থেকে বের করলাম। এবার আসো, এইটা গেল আমাদের প্রথম প্রশ্নটা। এইটুকু লিখতে পারলে তুমি এখানে 3 মার্ক পেয়ে যাচ্ছ। কয় মার্ক পাচ্ছ, এইটুকু লিখতে পারলে তুমি এখানে অনায়াসে 3 মার্ক ডান, কনফার্ম 3 মার্ক, এই যে 3 মার্ক তোমার কনফার্ম। ওকে, এইটা ক্লিয়ার করার পর এবার আসো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন সলভ করি। এরপরের প্রশ্নটা বলছে যে দৃশ্যকল্প 1 এ
মডেলের এম শেলের ইলেকট্রনটি কত বেগে, এম শেলের যে ইলেকট্রনটা আছে এটা কত বেগে ঘুরবে, মানে আমার এখানে বের করা লাগবে, বেগ বের করা লাগবে। সো কৌণিক ভরবেগের ক্ষেত্রে এখন যদি আমরা বেগ বের করতে চাই, বেগ আমরা কিভাবে বের করব? এটা দেখো কতবার আসছে, মাদ্রাসা বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড আসছে, যশোর বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড আসছে, অনেকবার আসছে। সো সেম ভাবে আগের মতো নোট দিব, যে দেওয়া আছে উত্তর যখন লিখবো তখন সেম ভাবে আগের মতো নোট দিব, দেওয়া আছে, তারপরে লিখবা যে আমরা জানি, কি লিখবা, আমরা জানি। সো সাইডে সাইড নোট দিবা, দেওয়া আছে, এরপরে আমরা জানি লিখবা, আমরা জানি লেখার পরে লিখবা যে এল, কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়ালস টু mvr ইজ ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো, এখান থেকে আমাদের বেগ বের করতে বলছে। বেগ মানে কি? বেগ মানে ভি। তার মানে পরবর্তী লাইনে ভি ইজ ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই, এই এম এবং আর এই সাইডে যে এম আর, এটা বসাতে হবে। পরবর্তী লাইনে দেখো আমরা এখান থেকে আবার ভ্যালু বসাতে পারবো। কিভাবে ভ্যালু বসাবো? যেহেতু আমাদের এটা এম শেল, এম শেল মানে কি 3 নাম্বার শেল, খেয়াল করো 1 2 3, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, KLMN 3 নাম্বার শেল। তার মানে n এর জায়গায় আমি 3 বসাবো, h এর জায়গায় 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বসাই দিলাম, 2 বসাই দিলাম, পায়ের জায়গায় 3.1416, m এর জায়গায় দেখো আমাদের m এর ভ্যালু দেয়া ছিল, এই যে দেয়া আছে ওর ভিতরে আমরা m এর ভ্যালু লিখে রাখছি। সো 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইনটু h এর জায়গায়, খেয়াল করো h এর জায়গায় অলরেডি আমরা এখানে জানি, r এর জায়গায় আমাদের বসাতে হবে r। দেখো 3 নাম্বার কক্ষপথে r এর মান কিন্তু আমাদের দেয়া ছিল, দেখো m কক্ষপথে r এর মান 3.6 অ্যাংস্ট্রম, এইটা কিন্তু একটু আমাদের জন্য কঠিন লাগতে পারে। দেখো এটা আমরা কিভাবে করব, r এর মান আমাদের এখানে দেয়া আছে কত, r মানে ব্যাসার্ধ, এই r মানে কি, r মানে ব্যাসার্ধ, এই জায়গায় যে r আছে এই r মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এই r এর মান 3.6 অ্যাংস্ট্রম দেয়া আছে। তোমাকে মাথায় রাখতে হবে যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, এটা মাথায় রাখতে হবে। 1 অ্যাংস্ট্রম মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তার মানে তুমি এখানে অ্যাংস্ট্রমের জায়গায় 3.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার লিখতে পারবা। তার মানে তুমি এখানে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 এটা বসাই দিলেই এখান থেকে তুমি মিটার পার সেকেন্ডে বেগ পেয়ে যাবা। জাস্ট ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে টোটালটা ক্যালকুলেশন করবা, করে এই বক্সটা ফিল করবা, এবং এই প্রশ্নের উত্তর কত আসছে সেটা আমাকে কমেন্টে জানাবা। এই প্রশ্নের উত্তর কত আসছে সেটা আমাকে কি করবা, কমেন্টে জানাবা। তাহলে পারবা কিনা বলো? সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, জাস্ট ধাপে ধাপে করলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমার মতে ভাবে ধাপে ধাপে চিন্তা করতে শিখবা। তার মানে আমাদের এরকম একটা পরমাণুর মডেল দিয়ে দেওয়ার পর সেখান থেকে এই যে কৌণিক ভরবেগের যে ফর্মুলাটা আছে এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে। কৌণিক ভরবেগের ফর্মুলা থেকে শুধুমাত্র যে সিকিউ আসে তা কিন্তু না, কৌণিক ভরবেগের ফর্মুলা থেকে আমাদের সিকিউ ছাড়াও এমসিকিউ আসে, সরাসরি এমসিকিউ আসে। বলতে পারে তৃতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত, তৃতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ সরাসরি এমসিকিউতে থাকবে 3h ডিভাইডেড বাই 2 পাই। চতুর্থ শক্তি স্তরে 4h ডিভাইডেড বাই 2 পাই, কাটাকাটি করে যেটা আসবে সেটা। পঞ্চম শক্তি স্তরে 5h ডিভাইডেড বাই 2 পাই, কাটাকাটি করে যেটা আসবে সেটা। সো এইভাবে আমাদের প্রশ্নগুলো আসতে পারে। এবার আসো এই সেম জায়গা থেকে আমরা যদি দেখি, সেম জায়গা থেকে এই সেম 1 নাম্বার সিকিউতে আমাদের আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। এই 1 নাম্বার সিকিউতে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের জন্য। এই টাইপের সিকিউ থেকেই আমরা যদি এখন ঘ নাম্বার প্রশ্ন সলভ করতে চাই, ঘ নাম্বার প্রশ্ন সলভ করার জন্য আরো এক্সট্রা ইনফরমেশন আছে। কি কি ইনফরমেশন দেখি। এটা হচ্ছে আমার পরমাণুর মডেল দেয়া আছে, যেখানে আমাদের কে শেল, এল শেল, এম শেল, এন শেল দেয়া আছে। আচ্ছা বুঝলাম, কে এল এম এন শেলগুলা দেয়া আছে, এটা আমরা বুঝলাম। সাইডে এই যে ইনফরমেশনগুলো দেয়া ছিল আগের প্রশ্নগুলো সলভ করতে যে দেখছি, এখানে ভালো করে খেয়াল করলে দেখবা প্রত্যেকটা শেলের ভিতরে আবার যে 5p 6s 4f 4d 5d এই যে অরবিটালগুলো আছে, অরবিটালে শক্তির অর্ডার দেয়া আছে, অরবিটালে শক্তির অর্ডার দেয়া আছে। আচ্ছা কোনো সমস্যা নেই। সাইডে আমাদের দৃশ্যকল্প 2 দেয়া আছে। দৃশ্যকল্প 2তে খেয়াল করে দেখো W একটা মৌল দেয়া আছে, W একটা মৌল, যেই মৌলের পারমাণবিক সংখ্যা 29। 29 মানে এই মৌলটা হচ্ছে কপার, আমরা জানি কপার হচ্ছে 29। এরপরে X একটা মৌল আছে যেটার পারমাণবিক সংখ্যা 11। 11 মানে আমরা জানি হচ্ছে সোডিয়াম। আরেকটা মৌল দেয়া আছে যেটার পারমাণবিক সংখ্যা 19। 19 মানে হচ্ছে আমাদের পটাশিয়াম। এবার দেখো দৃশ্যকল্প 1 থেকে
আমাদের 1 নাম্বার প্রশ্নটা করছে। 1 নাম্বার প্রশ্নে বলছে দৃশ্যকল্প 1-এর উপর উপস্তরগুলোর দৃশ্যকল্প একে যে উপস্তরগুলো আছে উপস্তরগুলো শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন উক্তিটি মূল্যায়ন করো। অর্থাৎ এখানে যে শক্তির ক্রমটা দেয়া আছে এটা ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন, এটা মূল্যায়ন করতে বলছে। তার মানে তোমাকে ইলেকট্রন বিন্যাসের যে নীতি আছে সেই নীতিটা ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করে লাস্ট পর্যন্ত যুক্তি দিতে হবে যে এখানে যেই নীতিটা দেয়া আছে এই নীতিটাই আসলে সঠিক নীতি। ঠিক আছে, এখানে যে ক্রমটা দেয়া আছে এই ক্রমটা সঠিক। তার মানে কি 4 মার্কের কোশ্চেনে তোমার মতামত দিতে বলে, সো সেই ক্ষেত্রে তুমি যত কিছু জানো সবকিছু লিখে লাস্ট পর্যন্ত এই কথাটা প্রমাণ করবা। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, বলছে দৃশ্যকল্প 2 এর y এবং x মৌল দুইটির ইলেকট্রন বিন্যাস, y এবং x মানে সোডিয়াম এবং পটাশিয়াম মৌল দুইটার ইলেকট্রন বিন্যাস 2n² এর সূত্র মেনে চলে কিনা। অর্থাৎ y এবং x এর যে ইলেকট্রন বিন্যাস সেটা 2n² এর সূত্র মেনে চলে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা y এবং x এর যে ইলেকট্রন বিন্যাস সেটা করব, করে দেখব যে এটা 2n² এর সূত্র মেনে চলে কিনা। এরপরে বলছে দেখো দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে W মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, অর্থাৎ কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, এইটা আমাদের এখানে প্রমাণ করতে হবে বা লিখতে হবে। তো এইগুলা সবই আমরা শিখছি, এগুলো সব আমরা শিখছি না, সো ওইগুলাই আমরা এখন এখানে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে পড়াবো। তো প্রথমে আমরা কোশ্চেনগুলো দেখলাম, দেখো এখন কতবার আসছে এই প্রশ্নগুলো, প্রচুর আসছে, এগুলো খুব হট টপিক, হট কোশ্চেন, আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা সাইড নোট যেগুলো আছে আমাদের সলভ করার জন্য এগুলোকে আলাদা করে ফেললাম, এইটুকু জায়গার মধ্যে আমরা এখন এটা সলভ করব। সো প্রথমেই আমাদের প্রথম প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1 এর যে উপস্তরগুলো আছে এর শক্তির ক্রম আমাদের খেয়াল করো, শক্তির যে ক্রম আছে শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন। সো এর শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন। তো এখন আমাদের ইলেকট্রন বিন্যাসের নীতি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে কি করবা, ইলেকট্রন বিন্যাসের নীতি লিখবা। তো তুমি প্রথমেই লিখবা আমরা জানি, এভাবে লিখবা সুন্দর করে গোছায়, আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সময় আউফবাউ নীতি বা n+l এর নীতি ফলো করতে হয়। নীতি কি, নীতিটা হলো, খেয়াল করো এভাবে লিখবা, নীতি হলো, এবার এখানে পয়েন্ট দিবা, পয়েন্ট দিয়ে প্রথমে লিখবা n+l এর মান যার কম n+l এর মান যার কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা জানি সেই অরবিটালে n+l এর মান যার কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা, এটা নাম্বার 1। এরপরে খেয়াল করো n+l এর মান যার কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটা তো বুঝলাম। এরপরে যদি n+l এর মান সমান হয়, যদি n+l এর মান সমান হয় n এর মান যার কম, n এর মান যার কম সেটিতে আগে প্রবেশ করবে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। একটা হচ্ছে n+l এর মান, আরেকটা হচ্ছে n এর মান, দুইটার উপর ডিপেন্ড করে আমরা ইলেকট্রন বিন্যাস করাবো। তো প্রথমে আমার নিয়মটা লিখে নিতে হবে। এখন নিয়ম লিখলে আমি ফুল মার্ক পাবো না, আমাদের ফুল মার্ক পাইতে গেলে এখন অরবিটালগুলোর ক্রম দেখাতে হবে। প্রথমে আমি 1s অরবিটাল নিব, তারপরে আমি 2s এবং 2p অরবিটাল নিব, তারপরে আমি 3s 3p 3d অরবিটাল নিব, তারপরে আমি 4s 4p 4d, ঠিক আছে, এবং 4f অরবিটাল নিব। এই অরবিটাল পর্যন্ত নিলেই আমরা হচ্ছে যে
ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এখন তুমি n+l এর যে ভ্যালু সেই ভ্যালু বের করে সাজাইতে পারবা, অথবা এভাবে আড়াআড়ি ক্রস নীতি ফলো করেও সাজাইতে পারবা। প্রথমে এটা, তারপরে খেয়াল করো, তারপরে এইটা, তারপরে খেয়াল করো, তারপরে ক্রস নিয়মে এটা আসবে, তারপরে ক্রস নিয়মে এটা আসবে, তারপরে ক্রস নিয়মে এটা আসবে। এভাবে তোমার ইলেকট্রন বিন্যাসের নীতি ফলো করে যায়। আরো আছে অরবিটাল, আরো দিলে তুমি হচ্ছে যে ক্রস নিয়ম ফলো করে করতে পারবা। যেমন ধরো যে আমরা যদি এরপরে 5s অরবিটাল নিই, তো এটা কিন্তু ক্রস নিয়মে 5s পর্যন্ত আসবে, 5s 5p, এটা ক্রস নিয়মে 5s পর্যন্ত আসবে। তাহলে এখন আমরা কিভাবে করতে পারবো খেয়াল করো। প্রথম অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে 1s, 1s সবার আগে 1s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তো খেয়াল করো আমাদের যে প্রশ্নের উদ্দীপক ছিল এখানে এই যে এভাবে দেয়া ছিল, তাই না, এভাবে দেয়া ছিল। সো কোনটায় আগে প্রবেশ করবে কোনটায় পরে প্রবেশ করবে সেই নিয়ম অনুযায়ী দেয়া ছিল। এখানে ভালো করে খেয়াল করলে দেখবা 5p 6s 4a 5d এগুলাও দেয়া আছে। তার মানে আমাদের ওইটা মিলাইতে গেলে আমাদের অরবিটাল আরো বেশি নেওয়া লাগবে, 5s 5p। তাহলে আমরা যদি আরো বেশি নিতে চাই, খেয়াল করো আমরা যদি আরো বেশি নিতে চাই, চলো আমরা আরো বেশি নিতে হবে আমাদের। সো যেহেতু আমাদের আরো বেশি নিতে হবে, চলো আমরা হচ্ছে যে আগের জায়গাতে ফিরে যাই। ওকে, আগের জায়গাতে ফিরে যাব। ওকে দেখি, আচ্ছা তো আগে আমরা এখানে আগের জায়গাতে ফিরে যেতে কি করব, একটু জাস্ট বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমি আরেকটা নিয়মেও করাবো, একটু ওয়েট করো। প্রথমে এখানে আমরা 5s নিলাম, 5p নিলাম, 5d নিলাম, 5f নিলাম। ওকে 5 এর এরপরে খেয়াল করো 6x 6p 6d 6f নিলাম। যখন আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি ফলো করে আগাবো তখন আমাদের এই আড়াআড়ি কোণ একবার আসবে, তারপরে এই আড়াআড়ি কোণ আরেকবার আসবে, এই পর্যন্ত নিলে আমাদের হয়ে যাবে। এভাবে আড়াআড়ি কোণ কাট করতে হয়, করলে আমরা হচ্ছে যে মিলাইতে পারি। এবার খেয়াল করো 1s যে অরবিটাল আছে এর চেয়ে বেশি শক্তিশালী অরবিটাল হচ্ছে 2s, তার চেয়ে বেশি শক্তিশালী অরবিটাল হচ্ছে 2p এবং 3s। 2p তার চেয়ে বেশি শক্তিশালী তোমার হচ্ছে 3s। কোনটা 3s দেখো খেয়াল করো কিভাবে লিখলাম, প্রথমে 1s তারপর 2s তারপর 2p তারপরে দেখো 3s, 3s এর পরে এবার পাচ্ছি আমি কি বলতো 3p। আচ্ছা 3p নিলাম, 3p এর পরে 4s, খেয়াল করো 4s লিখলাম, 4s এর পর এই জায়গাতে চলে আসছি, 4s এর পর কে আছে 3d আছে, 3d 3d লিখলাম, 3d এর পর তারপরে আসছে হচ্ছে আমার 4p, 4p এর পর তারপর আসছে হচ্ছে আমার 5s, 5s এর পর এরপরে দেখো এখানে ভালো করে খেয়াল করো এখানে উঠে চলে আসছে 4d আসতেছে, 4d এর পর 5p আসতেছে, 5p এর পর তারপরে দেখো আমার আসতেছে হচ্ছে 6s, 6s। এবার আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের এখানে যেই ইয়াটা ছিল সেখানে ভালো করে খেয়াল করলে দেখবা 6s 4f এবং 5d এই তিনটাই আছে। তাহলে আমাদের আরো একটা লাইন লেয়া লাগবে। আমরা যদি এই বরাবর কাট করি, এই বরাবর কাট করি তাহলে 6s এর পর এরপরে দেখো 6s এর পর এর পরের অরবিটাল 6s শেষ হলে আবার এখান থেকে শুরু, 6s এর পর তারপরে হচ্ছে 4f, 4f তারপরে হচ্ছে 5d, 4f তারপর হচ্ছে 5d তারপরে হচ্ছে আমার 6p। এভাবে অরবিটালের শক্তিক্রম করতে হয়, এভাবে অরবিটালের শক্তিক্রম করতে হয়। এখন তুমি বলবা ভাই এভাবে অরবিটালের শক্তিক্রম করে আমার লাভ কি হলো, এটা আমার নিম্ন শক্তির অরবিটাল আর এটা হচ্ছে আমার উচ্চ শক্তির অরবিটাল, শক্তিক্রম আস্তে আস্তে বাড়ছে। প্রথমে অরবিটাল নিম্ন শক্তির অরবিটালে, প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে তারপরে আস্তে আস্তে উচ্চ শক্তির অরবিটালের দিকে যায়, এভাবে ইলেকট্রন যায়। এখন আমরা যদি n+l এর রুল এখানে অ্যাপ্লাই করি, n+l এর রুল এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে s p d f এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো অনুসারে এটার ভ্যালু 1, এটা 2, এটা 3, এটা 2, এটা 3। এবার দেখো সামনের সংখ্যাগুলো n, পরের গুলা s এর গুলো হচ্ছে l। তাহলে দেখো এইটা 1 + 0 মিলে আমার এখানে আসবে হচ্ছে 1, 2 + 0 মিলে আসবে হচ্ছে 2, 2 + 1 মিলে আসবে হচ্ছে 3, 3 + 0 মিলে আসবে হচ্ছে 3। এবার ভালো করে খেয়াল করো তো দুইটা অরবিটাল সেম হয়ে গেছে, দুইটা অরবিটাল এখান থেকে এটা দুইটা অরবিটাল সেম হয়ে গেছে। তাহলে ইলেকট্রন কোনটায় প্রবেশ করবে, দুইটা শক্তি যদি বা দুইটার n+l এর মান যদি সেম হয় তখন n এর মান যার কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
যেহেতু দুইটা সেম হয়ে গেছে, দুইটাই n এর মান যার কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করছে, ফলে 2p আগে 3s পরে। এবার এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমার রেজাল্ট আসে 4, এখানেও রেজাল্ট আসে 4। এখন দুইটা 4 এর মধ্যে কোনটায় আগে ইলেকট্রন প্রবেশ করবে? ডেফিনেটলি যেইটাই n এর মান কম সেটাই ইলেকট্রন আগে প্রবেশ করবে। এইটার এটার মধ্যে 3p তে আগে প্রবেশ করছে। এখানে রেজাল্ট আসে দেখো 5, 4p এর পর 4 এর পর এরপর রেজাল্ট আসে 5, ওই দেখো 3d তে 5, 3d তে 5 এর পর এই 4p তে যদি দেখো 4p তেও রেজাল্ট তোমার 5 আসতেছে। এখন বলো 3d তে আগে প্রবেশ করবে নাকি 4p তে আগে প্রবেশ করবে? ডেফিনেটলি 3d তে আগে প্রবেশ করবে, 4p তে পরে প্রবেশ করবে, কারণ এখানে n এর মান কম, এখানে n এর মান বেশি। এখানে যদি ক্যালকুলেশন করো এখানেও রেজাল্ট আসে দেখো 5। এবার বলো এইটাই আগে প্রবেশ করবে না এইটা আগে প্রবেশ করবে? ডেফিনেটলি এটা আগে প্রবেশ করবে, কারণ n এর মান এখানে 5, এখানে 4। এখানে রেজাল্ট আসে দেখো d এর মান যেহেতু 2, এখানে রেজাল্ট আসে দেখো 6, তাহলে এটা 5 এটা 6, এটাতে পরে প্রবেশ করবে। এটা ক্যালকুলেশন করলে দেখো 6 আসে, তাহলে এটাও 6 এটাও 6, কোনটায় আগে প্রবেশ করবে? ডেফিনেটলি যেইটাই আমার n এর মান কম। এখানেও দেখো 6 আসে, তাহলে বলো তো কোনটায় আগে প্রবেশ করবে? কোনটায় আগে প্রবেশ করবে? ডেফিনেটলি এইটা n এর মান কম, এটা n এর মান বেশি, এটা আগে প্রবেশ করবে। এখানে যদি তুমি এখন ক্যালকুলেশন করো 4 আর 3 7 আসে, 7, তাহলে এটার চেয়ে এটা বেশি শক্তি, এটা আগে প্রবেশ করবে, এটাই পরে প্রবেশ করবে। আচ্ছা এখানে ক্যালকুলেশন করলে দেখো এখানেও আমার 7 আসে, তাহলে বলো এইটা আর এইটার মধ্যে কোনটা আগে প্রবেশ করবে? এইটাই দেখো n এর মান কম, এটাই দেখো n এর মান বেশি, যেটাই কম সেটা ইলেকট্রন আগে প্রবেশ করবে। এরপরে দেখো এখানে ক্যালকুলেশন করলে এখানেও 7 আসে, এইটাই আমার n এর মান কম, এইটাই আমার n এর মান কম, এটা আমার n এর মান বেশি, এই জন্য এটাই পরে প্রবেশ করবে। এভাবে আমরা অনায়াসে এই যে ক্রমটা দেখাই ফেলতে পারছি। সো এই ক্রমটা আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে দেখাবো। ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে দেখায় আমরা জাস্ট বলবো যে এখানে যেই ক্রমটা দেয়া আছে এই ক্রমটা সঠিক, এই ক্রমটা সঠিক, এইটুকুই আমাদের দেখাইতে বলছে। এই ক্রমটা সঠিক এইটুকুই আমাদের দেখাইতে বলছে। এখন দেখানোর উপায় কি? দেখো প্রথমে 1s অরবিটাল আঁকবা, তারপর 2s 2p আঁকবা, 3s 3p 3d আঁকবা, 4s 4p 4d 4f আঁকবা, 5s 5p 5d 5f আঁকবা, 6s 6p 6d 6f আঁকবা। এবার প্রথমে একটা অরবিটাল এভাবে আড়াআড়ি এইভাবে এরকম আড়াআড়ি কাট করবা, তারপর 2 নাম্বারটা এবার এখান থেকে এই লাইন, এখান থেকে এই লাইন, এখান থেকে এই লাইন, এভাবে আড়াআড়ি কাট করবা। কাট করার পর প্রথম যেটা পাচ্ছ খেয়াল করে দেখো, প্রথম সারিতে এটা পাচ্ছ, তারপর দ্বিতীয় সারিতে আগে এটা পাচ্ছ, তৃতীয় সারিতে আগে এটা তারপরে এটা, চতুর্থ সারিতে আগে এটা তারপরে এটা, পঞ্চম সারিতে পঞ্চম কাটে আগে এইটা তারপরে এইটা তারপরে এইটা, তারপর ষষ্ঠ কাটে যে সবার আগে এইটা তারপরে এইটা তারপরে এটা, সপ্তম কাটে যে আগে এইটা তারপরে এইটা তারপরে এইটা। এইভাবে তুমি যদি পরপর সাজাও তাহলে তুমি অনায়াসে অরবিটালগুলো পেয়ে যাবা, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, কোনটা ইলেকট্রন আগে যাবে কোনটা ইলেকট্রন পরে যাবে। এই নিয়ম অনুযায়ী তোমার টোটালটা করতে হবে। এই যা যা আমি তোমাকে লিখে দেখালাম এইটুকু লিখতে পারলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। আমি আবার বলি তোমাকে, আমি যা যা তোমাকে লিখে দেখালাম এইটুকু তুমি যদি লিখতে পারো তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। পারবা কিনা বলো? খুব সিম্পল জিনিস, এর থেকে সিম্পল জিনিস আর কিছু হয় না। সো পারার কথা, আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এবার আসো এই জায়গা থেকে আমাদের আরেক ধরনের প্রশ্ন আসে। আরেক ধরনের প্রশ্ন কি? ঘ নম্বরে বলছে দৃশ্যকল্প 2-তে y এবং x মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা বিশ্লেষণ করো। 2n² সূত্র, তো y এবং x হচ্ছে আমার সোডিয়াম, y হচ্ছে আমার দেখো পটাশিয়াম, একটা সোডিয়াম একটা পটাশিয়াম। তো তুমি প্রথমেই আগে আইডেন্টিফাই করবো, ওখানে যতই তুমি দেখেই চিনে ফেলো, বাট খাতায় যদি তুমি আইডেন্টিফাই করে না লিখে দাও তাহলে কিন্তু তুমি মার্ক পাবে না। আইডেন্টিফিকেশনের মার্ক হচ্ছে 1। তুমি প্রথমেই লিখবা দেওয়া আছে হ্যাঁ x এই নিচে হচ্ছে 11, y নিচে হচ্ছে 19। তাহলে এরপরে লিখবা, তাহলে পরের লাইনে তাহলে x11 ইজ ইকুয়ালস টু সোডিয়াম 11, তারপরে y19 ইজ ইকুয়ালস টু পটাশিয়াম 19। এবার ইলেকট্রন বিন্যাস করে আমাদেরকে দেখাতে হবে 2n² এর সূত্র মেনে চলে না, একটা মেনে চলে কি চলে না সেটা আমাদের দেখাতে হবে। প্রথমে আমরা 2n² এর সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করব। 2n² এর সূত্র অনুযায়ী খেয়াল করো, n এর মান তুমি যদি 1 2 3 বসাও, 1 2 3 বসাও, তাহলে 2n² এর সূত্র অনুযায়ী এখানে আমার
প্রথম শক্তি স্তরে n এর মান 1 বসাইলে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন যায়, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন যায়, তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন যায়। এটা হচ্ছে 2n স্কয়ারের সূত্র অনুযায়ী তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন যায়। তো এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম 18 পর্যন্ত মৌল যারা আছে তাদের ক্ষেত্রে খাটে, এরপরে যে আর খাটে না। কিভাবে দেখো, যখন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, সোডিয়ামে আমাদের 11টা ইলেকট্রন আছে, তাই না? 11টা ইলেকট্রন আছে। 11টা ইলেকট্রনকে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম স্তরে 2টা, তারপরের স্তরে 8টা, তারপরের স্তরে 1টা ইলেকট্রন যায়। তার মানে এইটা হচ্ছে তোমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, যেটা এই 2n স্কয়ারের যে নীতি আছে এই নীতির মধ্যেই পড়তেছে। বাট যখনই আমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতেছি, তখন প্রথম স্তরে 2টা ইলেকট্রন, তারপরের স্তরে 8টা ইলেকট্রন, তারপরে 8টা, লাস্টের স্তরে 1টা যাচ্ছে। এখন আমাদের তৃতীয় স্তরে ইলেকট্রন হওয়ার কথা ছিল 18টা 2n স্কয়ারের নীতি অনুসারে, বাট পটাশিয়ামের ক্ষেত্রে তৃতীয় স্তরে 8টা ইলেকট্রন কেন গেল? এই 8টা ইলেকট্রন কেন গেল এইটার উত্তর পাইতে গেলে আমাদের n+l এর নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে। n+l এর নিয়ম অনুযায়ী কি? 1s2 2s2 2p6, এই পর্যন্ত কয়টা গেল? 10টা। এরপরে 3s2 3p6, এই পর্যন্ত কয়টা গেল? 18টা। এরপরে দেখো 3p6 এর পরে 4s এ আমাদের একটা ইলেকট্রন যায়। এখন কেন 4s এ একটা ইলেকট্রন যায় ভালো করে খেয়াল করে দেখো, আমাদের কাছে 3d এবং 4s দুইটা অরবিটাল অপশন আছে, বাট 3d এবং 4s এর মধ্যে 4s এর n+l এর মান কম হয়, এইটাতে আগে ইলেকট্রন যাবে, এইটাতে পরে ইলেকট্রন যাবে, ফলে এই 3d পূর্ণ হচ্ছে না। এই 3d পূর্ণ না হওয়ার কারণে আমি এই 18টা ইলেকট্রন না দিয়ে শুধুমাত্র এখানে আমি 8টা ইলেকট্রন দিচ্ছি, দেওয়ার পরে আমি 4s এ চলে যাচ্ছি, মানে বাইরের শক্তি স্তরে চলে যাচ্ছি। বাইরের শক্তি স্তর ফিল করে এসে তারপরে আমি 3d তে দিব। তার মানে আমি যখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, তখন সেটা 2n স্কয়ারের নীতি মেনে চলে না, সেটা n+l এর রুল মেনে চলে। 2n স্কয়ারের নীতি মেনে চলে না, সেটা n+l এর রুল মেনে চলে। কিন্তু তুমি সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো, সোডিয়ামের ক্ষেত্রে সে কিন্তু n+l এর রুল মানার প্রয়োজন পড়তেছে না, আমাদের 2n স্কয়ারের নীতি অনুযায়ী হয়ে যাচ্ছে সেটা সোডিয়ামের ক্ষেত্রে। তার মানে আমি এই প্রশ্নটার উত্তর এভাবে ভেঙে ভেঙে লিখতে পারবো। টোটালটা তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখাই দেওয়ার পর, যে y হচ্ছে তোমার সোডিয়াম আর x হচ্ছে তোমার সোডিয়াম আর y হচ্ছে তোমার পটাশিয়াম, এই দুইটার মধ্যে x আমার 2n স্কয়ারের ইলেকট্রন বিন্যাসের নীতি মেনে চলে, কিন্তু y যেটা আছে সেটা 2n স্কয়ারের তোমার ইলেকট্রন বিন্যাসের নীতি মেনে চলে না। এভাবে বললেই হচ্ছে। বুঝতে পারছো? আশা করি ফুল ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এবার আসো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে যে ডাব্লু মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কিনা ব্যাখ্যা করো। ওখানে ডাব্লু মৌলটা দেয়া আছে, তো তুমি প্রথমেই লিখবা এটা সলভ করতে, যে দেওয়া আছে প্রথমেই সলভ করতে যে লিখবা দেওয়া আছে ডাব্লু যেটা সেটা হচ্ছে 29, ডাব্লু 29, অর্থাৎ পরের লাইনে ঠিক এইভাবেই, অর্থাৎ W29 is equals to কপার 29। এবার তুমি কপারের n তোমার হচ্ছে কপারের নরমাল ইলেকট্রন বিন্যাস করবা n+l এর নীতিতে, ঠিক আছে? কপারের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, কপারের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6, এই পর্যন্ত গেল হচ্ছে আমার 18টা। এরপরে 3d এবং 4s এইটা যখন তুমি নিবা, তখন 4s এ আমার দুইটা ইলেকট্রন যাবে, 4s এ দুইটা ইলেকট্রন গেলে দেখো 18 আর 2 20, হাতে থাকে আর 9টা, এই 3d তে 9টা ইলেকট্রন যায়। তো খেয়াল করো, কপারের n+l এর নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস করলে 3d তে 9টা, 4s এ একটা ইলেকট্রন থাকে। বাট আমাদের ব্যতিক্রম হচ্ছে 3d সবসময় সুস্থিত অবস্থায় থাকতে চায়। এবার এখানে নোট দিবা, কিন্তু 3d অরবিটাল যেটা আছে এটা সুস্থিত থাকতে চায়, তাহলে 3d অরবিটাল কি থাকতে চায়? সুস্থিত অরবিটাল থাকতে চায়। সুস্থিত থাকতে তাকে 3d5 অথবা 3d10
অবস্থায় আসতে হবে, বা অবস্থা হলো 3d10 বা 3d5, অবস্থা হলো সুস্থিত অবস্থা। এই দুইটা অবস্থা হলো সুস্থিত অবস্থা। তাহলে দেখো আমরা সুস্থিতি এই অংশে যাইতে চাচ্ছি, এখানে আমাদের 3d5 3d10 এই দুইটা অবস্থা হচ্ছে সুস্থিত অবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি 3d9 আছে। মাথায় রাখবো সুস্থিতি অর্জনের জন্য সে 3d9 এ কখনো থাকবে না, 3d9 থেকে সে 3d10 এ যাইতে চাবে। 3d10 এ যাইতে গেলে কি করতে হবে, সে কি করবে, তার কাছের ঠিক অরবিটাল 4s থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে 3d10 বানাই ফেলবে। তখন সে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস লাভ করে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়, কপার 29, প্রথমে 1s2 2s2 তারপরে 2p6, এরপরে 3s2 3p6 এই পর্যন্ত গেল। এবার 3d এখানে 10 নিলে 4s এ তখন আমার ইলেকট্রন হয়ে যায় 1। বাস্তবে 4s এ দুইটা হওয়ার কথা ছিল নর্মাল নিয়ম অনুযায়ী, কিন্তু 4s এ একটা রেখে সুস্থিতি অর্জনের জন্য 3d তে সে 10টা নেয়। 3d তে 10টা নিলে সে সুস্থিতি অর্জন করে, অর্থাৎ ইলেকট্রন কনফিগারেশনটা স্টেবল হয়। এটাকে বলা হচ্ছে স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। স্টেবল ইলেকট্রন কনফিগারেশন, ঠিক আছে। সো স্টেবল ইলেকট্রন কনফিগারেশন এইটা অর্জন করার জন্য সে কি করে, 4s থেকে একটা ইলেকট্রন 3d তে নিয়ে নেয়, নিয়ে সুস্থিতি অর্জন করে। সো এই সুস্থিতি অর্জনের জন্য আমাদের কপারের যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এখানে যদি আমি তোমাকে নাম্বার বন্টন দেখাই, নাম্বার বন্টন দেখাইলে খুব সিম্পল। এই যে প্রথম লাইনে আমরা মোটামুটি করছি, আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাইতে 1 নাম্বার। n প্লাস l এর রুল অনুযায়ী তোমার করে দেখাইছি, এটাতে 1 নাম্বার। সুস্থিতির এই ব্যাপারটা আলোচনা করছি, এটাতে 1 নাম্বার। আর কারেক্ট কনফিগারেশন দেখাইছি, এটাতে 1 নাম্বার। এই টোটাল মিলে তুমি 4 মার্কের মধ্যে 4 মার্ক পাবা যদি এই সব জিনিসপত্রগুলো দেখাই দাও। সব জিনিসপত্রগুলো দেখাই দাও, প্রত্যেকটা বেসিক তুমি যদি দেখাই ফেলো তাহলে তুমি এখান থেকে 4 মার্কের মধ্যে 4 মার্ক পেয়ে যাবা। সো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এতক্ষণে আমরা একটা সিকিউ এর স্পট কভার করলাম। টোটাল 37 মিনিটে আমরা একটা সিকিউ এর স্পট কভার করছি। এবার আসো, এই চ্যাপ্টার থেকে আমাদের আরো একটা সিকিউ এর স্পট আছে। সেই সিকিউ এর স্পটটা কি, খুব সিম্পল। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আরেকটা সিকিউ এর স্পট হচ্ছে আমাদের সিকিউ2, এই যে এই অংশগুলা। তো এখানে আমাদের এই এতগুলা সিকিউ সব এই সক থেকে আসছে। সো আমাদের কি করবে, আমাদের এরকম একটা সক দিয়ে দিবে। এই সক দিয়ে দিবে, এই সক থেকে আমাদের এতগুলা সিকিউ আসতে পারে। প্রথমে আমরা একটু সকটা বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে দৃশ্যকল্প 1 আর একটা হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 তে আমাদের আইসোটপের শতকরা পরিমাণ দেয়া আছে। যেমন ধরো D1 D2 D3 আইসোটপের শতকরা পরিমাণ দেয়া আছে। আবার এখানে আমার এখানে আমাদের দৃশ্যকল্প 1 এ খেয়াল করে দেখো Q R P X এগুলার ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন সংখ্যা, নিউক্লিয়াসের ভর এগুলা দেয়া আছে। তাহলে এগুলা দেয়া থাকলে আমরা এখন কিভাবে ক্যালকুলেশন করব, কোনটা কি করব, এটা আমাদের একটু দেখতে হবে। তো আশা করি এইটা আমরা খুব চমৎকারভাবে করতে পারবো। সো প্রথমেই আমাদের প্রথম প্রশ্নটার দিকে তাকাতে হবে। প্রথম প্রশ্নটা কি বলতেছে, প্রথম প্রশ্নটা বলতেছে যে দৃশ্যকল্প 1 হতে X মৌলটির একটি পরমাণুর ভর বের করো। X মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো। তো ভালো করে খেয়াল করো, আগে আমাদের দৃশ্যকল্প 1 হতে X মৌলই খুঁজতে হবে। আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 1 এ X মৌল আছে, এটা X মৌলের প্রোটন সংখ্যা 17। তো প্রথমেই আমাদের X মৌলটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমেই লিখবা দেওয়া আছে, এভাবে লিখবা দেওয়া আছে X মৌলের প্রোটন ইজ ইকুয়ালস টু 17। প্রথমেই কি লিখবা, X মৌলের প্রোটন 17। তার মানে পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কত, 35.5। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তুমি ফুল লিখতে পারো, আবার আমার মতো এভাবে সংক্ষেপে লিখতে পারো, আপা ভর।
আপেক্ষিক পারমাণবিক ভর। তো ক্লোরিনের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর কত? 35.5। এই ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে। এবার আমাদের একটি পরমাণুর ভর বের করতে বলছে না, একটি পরমাণুর ভর বের করতে বলছে, আমাদের এখন একটা ফর্মুলা লিখতে হবে। কি ফর্মুলা লিখবা? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু, উপরে যাবে একটি পরমাণুর ভর, নিচে যাবে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ঠিক আছে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তো এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটার ভ্যালু হচ্ছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তো তার মানে আমরা এখান থেকে যদি এক লাইনে একটি পরমাণুর ভর বের করতে চাই, একটি পরমাণুর ফুল ফর্মুলাগুলো লিখে দিবা, হ্যাঁ, লিখে করবা, তাহলে তোমার টিচার ভালো মার্ক দিবে। একটি পরমাণুর ভর বের করতে চাইলে তোমাকে আপা ভর এইটার সাথে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম এটা গুণ করতে হবে। তো আপা ভর মানে কি? আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কত? 35.5। এটা আমরা আগেই জানি। এই 35.5 এর সাথে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, এটা তুমি যদি গুণ করো, তাহলে এখান থেকে তুমি এই যে আপেক্ষিক একটি পরমাণুর ভর এখান থেকে তুমি বের করে ফেলতে পারতেছো। তাহলে একটি পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু তোমার ওই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, যেটা এইটা তুমি যখন গুণ করবা তখন তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। তো এই অংশটা টোটাল যদি তুমি ক্যালকুলেশন করে দেখাই দিতে পারো, তাহলে তোমার এখানে 3 মার্ক কনফার্ম। তাহলে একটি পরমাণুর ভর যদি বের করতে বলে, পারবো কিনা বলো? খুব সিম্পল জিনিস না? সিম্পল একটা ক্যালকুলেশন, সিম্পল হিসাব, জাস্ট তুমি তালে তালে তাল মিলায় করতে পারলেই হয়ে গেল। ওকে, সো এটা আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। বুঝতে পারছো কিনা বলো? ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার হইলে পরের কোশ্চেনে যাই। চলো আমরা দেখি। পরের কোশ্চেন বলছে, দেখো পরের কোশ্চেন কি বলছে, দৃশ্যকল্প 1-এর পি মৌলটি শনাক্ত করো। তো দৃশ্যকল্প 1-এর ক্ষেত্রে আমাদের পি যে মৌলটা আছে এটা শনাক্তকরণ করতে বলছে। এইটা আমাদের হচ্ছে যে একটা ইয়াতে আসছে, কলেজে আসছে, তেমন কোথাও একটা আসে নাই। আমরা চাইলে হচ্ছে তোমার এই কোশ্চেনটাকে ইয়া করতে পারি। ওয়েট দাও, এটা একটু মানে তোমাদের লেভেলের হিসাব না, এটা হচ্ছে তোমার ধরো একটা কঠিন কলেজে দিয়ে রাখছে, চাইলে আমরা এটাকে স্কিপ করতে পারি। অকারণ এটা করে তোমার কোথাও দিবে না, বোর্ডেই কোশ্চেন দিবে না, জাস্ট এই টাইপগুলোর মধ্যে ওটা আসা সম্ভব, এই জন্য দিয়ে রাখছে। এত অ্যাডভান্স কোশ্চেন আমরা করাবো না, অকারণে সময় নষ্ট করব না। যেই সময়গুলোতে মানে ধরো তোমাদের নষ্ট হবে এবং যেটা তোমার পরীক্ষায় কাজে লাগবে না, এমন কিছু করবো না। কারণ আমাদের এখানে মোটামুটি বোর্ড স্ট্যান্ড করবে এই টাইপের স্টুডেন্ট থেকে শুরু করে একদম বেসিক পাস করতে হবে কেমিস্ট্রিতে, এরকম স্টুডেন্টও ক্লাস করে। সো তারাও যেন একদম বুঝে, A to Z বুঝে, তাদের যেন মাথার উপর দিয়ে না যায়, আমাদের কিন্তু সেভাবেই গুছায় পড়াতে হয়। এই জন্য আমরা কোশ্চেনটাকে একটু স্কিপ করলাম, ওটা আমাদের আসবে না। বলছে দেখো, দৃশ্যকল্প 1-এর এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে 50টি পরমাণুর ভর বের করো। তো এক্স মৌল যেটা আছে, এই এক্স মৌল এর আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে। তো তুমি প্রথমেই লিখে নিবা এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে কত? 35.5। এবার আমার বলছে যে 50টি পরমাণুর ভর বের করতে হবে। এখন আমরা জানি
যে একটি পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু একটি পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু কি বলতো আপেক্ষিক পারমাণবিক ভর, তাই না, ইনটু কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, যেটার ভ্যালু হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো আপেক্ষিক পারমাণবিক ভরের ভ্যালু হচ্ছে 35.5 দেওয়া আছে, এর সাথে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটা গুণ করলে আমি একটি পরমাণুর ভর বের করতে পারছি। এরপরে যেহেতু আমার 50টি পরমাণুর ভর বের করতে বলছে, তাহলে পরবর্তী লাইনে 50টি পরমাণুর ভর, এইটা যখনই আমি লিখব তখন এখানে আমার 50 ইন্টু আমার রেজাল্ট কি আসবে দেখো, 50-এর পর 35.5 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24। এইটা এখন তুমি কি করবা, ক্যালকুলেশন করলে এর রেজাল্ট চলে আসবে। আমার কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর থাকলে প্রত্যেকটার ক্যালকুলেশন আমি তোমাদের দেখাই দিতাম। আমি যখন ব্রেক দিব, ব্রেকে যে ক্যালকুলেটর নিয়ে এনে তারপরে আবার বাকি সলভ করতে দাঁড়াবো, বাকিগুলো হয়তো দেখাই দিব। সো এইটা কি করবা তুমি, এটা ক্যালকুলেশন করবা, তুলে যে রেজাল্টটা আসে সেটা আমাকে কমেন্টে জানাবা। ক্যালকুলেশন করবা, করে রেজাল্ট যেটা আসে সেটা কি করবা, কমেন্টে জানাবা। ওকে, ক্লিয়ার করতে পারছি? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এটা কি গেল, এটা হচ্ছে 50টি পরমাণুর ভর বের করতে বললো। আচ্ছা, এবার বলছে দেখো দৃশ্যকল্প 2 হতে, এখানে দেখো দৃশ্যকল্প 2টা দেয়া আছে, 2 হতে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। তো আমরা জানি যদি কোথাও আমাদের আইসোটপের পার্সেন্টেজ দেয়া থাকে, কোন মৌলের, ডি মৌলের, তো যদি আমাদের কখনো আইসোটপের পার্সেন্টেজ দেয়া থাকে, তাহলে পার্সেন্টেজ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার একটা নিয়ম আছে। তো ভালো করে খেয়াল করো, আইসোটপের এই যে অংশগুলা বা যে ইনফরমেশনগুলা দেয়া আছে, এই ইনফরমেশন থেকে আমরা বের করতে পারবো। দেখো, একটা শতকরা পরিমাণ 78 এবং এর ভর সংখ্যা দেয়া আছে, আরেকটা শতকরা পরিমাণ 14, তার ভর সংখ্যা দেয়া আছে, আরেকটা শতকরা পরিমাণ কত 0.8, তারও ভর সংখ্যা দেয়া আছে। তো আমরা এখানে যেটা করতে পারি যে আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর এইটা বের করতে পারি। তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর এইটা যখন আমরা বের করব, এটা বের করার জন্য আমরা ডিরেক্ট সরাসরি এখানে কি করতে পারবো, যে আইসোটপগুলো দেয়া আছে, আইসোটপের ভর ইনটু শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100 করতে পারবো। তো আইসোটপ কয়টা, 3টা। তাহলে খেয়াল করো, আইসোটপের ভর প্রথমটার আইসোটপের ভর কত দেয়া আছে দেখো, 44% ইনটু 44%, আইসোটপের ভর কত 44, এবং এর শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণ 78, যার ভর তার সাথে তার শতকরা পরিমাণ গুণ করতে হবে। এরপরে দেখো পরবর্তীতে ভর আছে 46 ভর, এর সাথে এর শতকরা পরিমাণ গুণ করতে হবে 14। এরপরে দেখো ভর সংখ্যা আছে কত 53 ভর, এর সাথে এর শতকরা পরিমাণ গুণ করতে হবে, কত আছে 8। তাহলে দেখো এই নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যার ভর তার শতকরা পরিমাণ। যেমন ধরো এখানে ভালো করে খেয়াল করো, ভর আছে 44, এটা শতকরা পরিমাণ, ভর আছে 46, এটা শতকরা পরিমাণ, ভর আছে 53, এটা শতকরা পরিমাণ। তো যার ভর তার শতকরা পরিমাণ, এভাবে আমি যদি গুণ করার পর নিচে দেখো টোটাল মিলে শতকরা পরিমাণ যেহেতু আমার 78, 14 এবং 8 মিলে 100 হয়, নিচে আমি 100 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর চলে আসবে। তো ফর্মুলাটা এখানে, গড় আপেক্ষিক পারমাণবিক ভরের ফর্মুলাটা এখানে কিভাবে লেখা হয়, যে আইসোটপের ভর ইনটু শতকরা পরিমাণ, এভাবে সবগুলা যোগফল করতে হয়, যে কয়টা আইসোটপ থাকে সবগুলা যোগফল করতে হয়, ডিভাইডেড বাই 100 করতে হয়। যেমন ধরো এখানে আইসোটপ 3টা ছিল, একটা হচ্ছে D1, D2, D3। সো D1, D2, D3 3টা আইসোটপের জন্যই কিন্তু আমরা বের করছি। এটা আমরা D1 এর জন্য বের করছি, এটা আমরা D2 এর জন্য বের করছি, এটা আমরা D3 এর জন্য বের করছি। বুঝতে পারছো? 3টার জন্য বের করে তারপরে হচ্ছে আমরা এখানে গড় করে ফেলছি। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো, যার শতকরা পার্সেন্টেজ ইনটু তার ভর, যার শতকরা পার্সেন্টেজ ইনটু তার ভর, যার শতকরা পার্সেন্টেজ ইনটু তার ভর ডিভাইডেড বাই 100 করলে আমরা এখান থেকে
পুরা ক্যালকুলেশনটা ইজিলি মিলাই ফেলতে পারতেছি। পারবো কিনা বলো, আমাকে একটু কমেন্টে জানাবা পারবা কিনা। সো এই পর্যন্ত যদি পারো তাহলে এখন আমরা পরবর্তী পার্টে যাব। যার আপেক্ষিক পারমাণবিক ভর তার ভর, যার আপেক্ষিক পারমাণবিক ভর তার ভর, যার আপেক্ষিক পারমাণবিক ভর তার ভর, টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 45 আসে। কত আসে? 45। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, এবার বলছে দেখো এইটা একটু করা কঠিন হবে, এটা আমরা একটু উল্টা পদ্ধতিতে করা লাগবে। জিনিসটা কেমন বলছে দেখো, যে দৃশ্যকল্প 2 এর আলোকে হাইড্রোজেনের দ্বিতীয় এবং তৃতীয় আইসোটপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো। তো খেয়াল করে দেখো, এখানে আমাদের 3টা আইসোটপ দেয়া আছে, এই যে হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। এইটার মধ্যে এইটা প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ আমরা জানি না, এটারও জানি না, কিন্তু এটার ভর জানি, এটার ভর জানি, এটার ভর জানি। এবার ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এইটার পরিমাণকে যদি আমরা x ধরি, x, তো 3টা মিলে প্রকৃতিতে শতকরা পরিমাণ পাওয়া যায় হচ্ছে 100। 3টা মিলে শতকরা পরিমাণ কত পাওয়া যায়? 100। আচ্ছা, এইটার পরিমাণ কত? প্রথমটার পরিমাণ কত? প্রথমটার পরিমাণ 99.98। পরেরটার পরিমাণ কত? x%। এইটার পরিমাণ যদি আমি y ধরি, y, এটার পরিমাণ যদি আমি y ধরি, তাহলে y এর ভ্যালু কত পাবো? দেখো 100 মাইনাস 99.98 মাইনাস x, এটা পাবো। ক্যালকুলেশন করলে 0.02 মাইনাস x, এটা রেজাল্ট পাওয়া যায়। তার মানে এই y এর জায়গায় 0.02 মাইনাস x এটা লেখা যায়। তাহলে দেখো এইটা ক্যালকুলেশনের জন্য আমরা টোটাল শতকরা পরিমাণ, আচ্ছা এটা আমি এখানে সাইড নোট দিয়ে রাখি, 0.02 মাইনাস x, নাহলে পরে আবার তোমরা ভুলে যাবা। দেখো এটা আমি কি করলাম, ম্যাথটা ক্যালকুলেশনের জন্য একটা শতকরা পরিমাণ আমি x ধরে নিলাম, শকের মধ্যেই একটা শতকরা পরিমাণ x ধরে নিলাম, আরেকটা তার উপর ডিপেন্ড করে বের করলাম। এখন দেখো আমাদের হাইড্রোজেনের আইসোটপের আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে। তার মানে হাইড্রোজেনের জন্য যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাই, তার মানে আমরা কি করতে পারি, এখানে খেয়াল করো, আপা ভর, এটা আমরা জানি। আপা ভর বের করার নিয়ম কি? খেয়াল করে দেখো, যার ভর তার শতকরা পরিমাণ, তাহলে প্রথমে 1 ইন্টু শতকরা পরিমাণ 99.98, তারপরে যার ভর তার শতকরা পরিমাণ, ভর আছে 2, শতকরা পরিমাণ x, এরপরে ভর আছে 3, শতকরা পরিমাণ হচ্ছে 0.02 মাইনাস x, বুঝতে পারছো? ডিভাইডেড বাই, এখান থেকে আমি 100 করতে পারবো। এখন যদি আমি আড়াআড়ি গুণ করি, খেয়াল করে দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর তো আমার দেয়াই আছে 1.00025 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 99.98, ওকে, প্লাস 2x, তারপরে এখানে খেয়াল করে দেখো 3 ইন্টু 0.02 মাইনাস 3x। সো এখান থেকে টোটাল মিলে ক্যালকুলেশন করে আমি শেষ পর্যন্ত x এর ভ্যালু পাবো। এটাই হচ্ছে আমার এই ম্যাথটা সলভ করার একদম স্পেশাল টেকনিক। এই টেকনিক অ্যাপ্লাই করলে তুমি এই ম্যাথটাও ইজিলি সলভ করে ফেলতে পারবা। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা সলভ করার টেকনিক। আশা করি ব্যাপারটা ধরতে পারছো। এরপরে আসো, আমাদের এখানে কয়েকটা চমৎকার জিনিস বলছে। পরে দেখো এটা খুব বেশি আসে নাই, চট্টগ্রাম বোর্ড 24-এ একবারই আসছে। তারপরে আমি একটু এটা দেখি। বলছে দেখো, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দৃশ্যকল্প 1-এর আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লিখো। তো এখানে আমাদের আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লিখতে বলছে। সো আর যে মৌলটা, এটা নিউট্রন সংখ্যা এবং নিউক্লিয়াসের ভর দেয়া আছে। এইটা তোমাদের আসবে না, আমি তোমাকে বলে দিলাম, এটা তোমরা স্কিপ করতে পারো। এটা তোমাদের আসবে না, এটা আমি বলে দিচ্ছি, এটা তোমরা স্কিপ করতে পারো। ওকে, আচ্ছা এবার আসো আমরা 3 নাম্বার সিকিউতে আসি। 3 নাম্বার সিকিউতে আমাদের কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। 3 নাম্বার সিকিউতে আমরা যদি আবার দেখি, আমাদের সিমিলার আবারও এই পরমাণুর মডেলই দেওয়া আছে, বাট এবার পরমাণুর মডেলে কিছু জিনিসপত্র ইন্টিগ্রেট করা আছে। ইন্টিগ্রেট মানে কি? এইটা আমার প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, 4টা শক্তি স্তর আছে। ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাচ্ছে, যখন শক্তির শোষণ হচ্ছে, উপর শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, তখন শক্তির নির্গমন হচ্ছে। এবার দেখো একটা বলছে যে 1913 সালে প্রস্তাবিত মডেল 1, 1911 সালে প্রস্তাবিত মডেল 2। আমরা জানি
আগে যেই মডেলটা প্রস্তাবিত হয়েছিল সেটা হচ্ছে রাদারফোর্ড, তার মানে এই সাইডে যেটা আছে এটা হচ্ছে রাদারফোর্ড, এটা কি, এটা হচ্ছে রাদারফোর্ড। আর পরে যেই মডেলটা প্রস্তাবিত হয়েছিল সেটা হচ্ছে বোর, তো আমরা বই পড়ে এটা জানি। তো একটা হচ্ছে রাদারফোর্ড আর একটা বোর। এখন আমরা প্রশ্নগুলোর দিকে দেখব। একটা বলছে দৃশ্যকল্প 1 কোন মডেলকে, দৃশ্যকল্প 1 এর কোন মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করা হয়। আমরা জানি যেটা আগে মডেল হয়েছিল রাদারফোর্ড মডেল, এইটা হচ্ছে সৌর মডেল। তাহলে এইটা কেন সৌর মডেল এটা আমরা জাস্ট ব্যাখ্যা করব। আচ্ছা, পরে বলছে 1 নং পরমাণু মডেলটির মতবাদগুলো লিখো। সো 1 নং মানে কি, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে যে 3টা মতবাদ আছে সেগুলো আমাদের লিখতে হবে। এরপরে বলছে দেখো দৃশ্যকল্প 1 থেকে রসায়নের মডেল 2 এর গুরুত্ব বর্ণনা করো। মডেল 2 যেটা আছে রাদারফোর্ড পরমাণু মডেল, এইটার গুরুত্ব বর্ণনা করতে হবে। তো তিনটাই আমাদের লিখিত টাইপ প্রশ্ন, আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই দৃশ্যকল্প 1 এ কোন মডেলকে সৌর মডেল বলা হয়। তো আমাদের এখানে যে 2টা মডেল দেয়া আছে এর মধ্যে 1911 সালে প্রস্তাবিত মডেলকে সৌর মডেল বলা হয়। প্রথমে লিখবা, যেহেতু 1911 সালে প্রস্তাবিত মডেল ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলে বিজ্ঞানী রাদারফোর্ড বলেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহসমূহ যেমন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তেমন পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই যে ধারণাটা দেয়া হয়, এই ধারণাটা দেয়াই হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড, এবং তার এই ধারণাটা যেহেতু সৌরজগতের মতো করে বলা হয়েছে এই জন্য এটাকে সৌর মডেল বলা হয়। তো এই রাদারফোর্ড পরমাণু মডেলের আরো কয়েকটা পয়েন্ট দিয়ে দিবা, আরো কয়েকটা পয়েন্ট দিয়ে দিলে তুমি এইটা ইজিলি ব্যাখ্যা করতে পারতেছো। ওকে, আচ্ছা এবার আসো পরবর্তীতে বলছি 1 নং পরমাণু মডেলটির মতবাদগুলো ব্যাখ্যা করো। 1 নং পরমাণু মডেল হচ্ছে 1913 সালে প্রস্তাবিত হয়, এটা হচ্ছে বোর পরমাণু মডেল। প্রথমেই লিখবা 1913 সালে প্রস্তাবিত 1 নং মডেলটি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে 3টা মতবাদ আছে। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ n = 1 2 3 4, যেখানে k l m n এরকম শক্তি স্তর নিয়ে কথা বলা হয়। তারপর 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, L = mvr = nh/2π, যেখানে আমরা কৌণিক ভরবেগ নিয়ে কথা বলি। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ এগুলো নিয়ে কথা বলা হয়। 3 নাম্বার হচ্ছে শক্তির আদান প্রদান নিয়ে মতবাদ, মানে কোন শক্তি স্তরে শক্তি কেমন। তো এক একটা নির্দিষ্ট অরবিটালে বা তোমার শক্তি স্তরে শক্তির পরিমাণ নির্দিষ্ট। যদি ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন সেখান থেকে আমরা শক্তি শোষণ বা বিকিরণ পাই। এটা হচ্ছে 3 নাম্বার মতবাদ। তো তোমার বইতে এই 3টা মতবাদকে যেভাবে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, বই খুলবা, খুলে 3টা মতবাদের ব্যাখ্যাগুলো সুন্দর করে লেখা শিখবা। সেই লেখাটা তুমি পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 দিয়ে লিখবা, লিখলেই মোটামুটি কাহিনী শেষ। আচ্ছা, পরে বলছে দৃশ্যকল্প 1 থেকে রসায়নের মডেল 2 এর গুরুত্ব বর্ণনা করো। মানে এই যে রাদারফোর্ডের পরমাণুর যে মডেল আছে, এই রাদারফোর্ডের পরমাণু মডেলের গুরুত্ব বর্ণনা করতে বলছে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের মাধ্যমে আমাদের এই দেখো মাঝখানে যে নিউক্লিয়াস আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা গুরুত্ব হচ্ছে এখানে নিউক্লিয়াসের আবিষ্কার হয়। সো নিউক্লিয়াসের আবিষ্কার হয় এবং পরমাণুতে যেই পরিমাণ ইলেকট্রন থাকে সেই পরিমাণ প্রোটন থাকে, মানে মাইনাস চার্জ আর প্লাস চার্জ সমান থাকে, ফলে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, এইটা সম্পর্কে প্রস্তাবনা দেয়া হয়। এছাড়া নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে, খেয়াল করে দেখো এটা নিউক্লিয়াস, বাইরে শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করতেছে, এই 3টা জিনিস সম্পর্কে ধারণা দেয়া হয়। তো পরমাণু মডেল যেটা দেয়া আছে এটা দেখেই এই 3টা জিনিস সম্পর্কেই ধারণা করা যাচ্ছে। একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে বাইরে ইলেকট্রনের অবস্থান, আর একটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। ঠিক আছে, চার্জ নিরপেক্ষ, এই 3টা পয়েন্ট সম্পর্কে ধারণা করা যাচ্ছে। সো তুমি এই 3টা পয়েন্ট নিয়ে জাস্ট বিস্তারিত হাতে কলমে লিখে দিবা। দেখো এটা 3 নাম্বার টাইপ, যেটা একদম লিখিত টাইপ, বুঝতে পারছো? 3 নাম্বার টাইপ যেটা একদম লিখিত টাইপ। এবার আসো আমরা এখান থেকে উচ্চতর দক্ষতামূলক কি টাইপের প্রশ্ন পেতে পারি একটু দেখার চেষ্টা করি। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ভিতরে আমাদের এখানে বলছে পরমাণুর গঠন ব্যাখ্যায় দৃশ্যকল্প 1 এবং 2 নং মডেলের কোনটি অধিক উপযোগী। অর্থাৎ একটা 1 নম্বর মডেল, একটা 2 নম্বর মডেল, কোনটা বেশি উপযোগী। আমরা জানি যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, এই দুইটার মধ্যে বোর পরমাণু মডেল বেশি উপযোগী। কারণ কি, রাদারফোর্ড পরমাণু মডেল যে সমস্ত সীমাবদ্ধতাগুলো দেখায় ওগুলা বোর পরমাণু মডেল সলভ করে দেয়। যেমন ধরো বোর পরমাণু মডেল ক্ষেত্রে কি হয়, বোর পরমাণু মডেল রাদারফোর্ডের ওই যে সৌরজগতের যেই আনস্টেবল মডেলের কথা বলছে সেটা সলভ করে কেন একটা পরমাণু স্টেবল সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা দেন। এই ক্লিয়ার ধারণা দেওয়ার পর তিনি তোমার শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন,
তারপরে কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেন, শক্তির আদান প্রদান মানে নির্গত শক্তি এবং শোষিত শক্তি সম্পর্কে ধারণা দেন, এগুলা সম্পর্কে সে ক্লিয়ার ধারণা দেন। এগুলা শেষ করে সে বর্ণালী সম্পর্কেও ভালোই ধারণা দেন, বর্ণালী সম্পর্কেও ক্লিয়ার কিছু ধারণা দেন। সো বর্ণালী সম্পর্কে তার একটা ধারণা আসে। এই কারণে একের চেয়ে 2 হচ্ছে অধিক উপযোগী। এইগুলা তুমি জাস্ট লিখে ব্যাখ্যা করবা। ওকে, এবার বলছে দেখো 2 নং পরমাণু মডেলটি গ্রহণযোগ্য নয় কেন। 2 নং পরমাণু মডেলটি গ্রহণযোগ্য কেন না এটা ব্যাখ্যা করতে গেলে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো আছে তোমাকে জাস্ট সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করতে হবে, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এইটা এইটা এইটা। যেমন ধরো একটা হচ্ছে সৌরজগতের মডেলের সাথে তুলনা করা, এটা সীমাবদ্ধতা। তারপর বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে না পারে, এটা সীমাবদ্ধতা। এরকম 3-4টা সীমাবদ্ধতা তুমি দিবা। এবার হচ্ছে দেখো দৃশ্যকল্প 1 এর মডেল 1 মূলত মডেল 2 এর সাথে সংশোধিত রূপ। ইয়েস, সো মডেল 2 কে সংশোধিত করলে মডেল 1 পাওয়া যায়। তাহলে এই 3 টাইপের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, 3 টাইপের প্রশ্ন এখান থেকে হয়। ওকে, সো এই 3 টাইপের প্রশ্ন নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি, 3 টাইপের প্রশ্ন নিয়ে অলরেডি কথা বলে ফেলছি। সো এই ছিল মোটামুটি আমাদের প্রথম চ্যাপ্টার থেকে 3 টাইপের প্রশ্ন। তাহলে দেখলাম এক ধরনের প্রশ্নে আমাদের পরমাণুর মডেল থেকে সরাসরি ম্যাথ দিবে, আরেক ধরনের প্রশ্নে হচ্ছে আমরা শতকরা ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করব শতকরা সংযুক্তি থেকে। তাছাড়া আপেক্ষিক পারমাণবিক ভর কার্বন বা আইসোটোপের 1/12 অংশ থেকে বের করা যায়, বা একটি পরমাণুর ভর বের করা যায়, এখান থেকে ম্যাথ আসতে পারে। আর একটা সরাসরি পরমাণুর মডেলগুলোর ভিতরে কম্পারিজন হইতে পারে, কম্পারিজন হইতে পারে। সো এই 3 টাইপের প্রশ্ন তুমি যদি এই চ্যাপ্টার থেকে করে ফেলো, এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন তোমার বাধার কথা না। টোটাল 3 টাইপের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে তোমার পরীক্ষায় আসবে। সো তুমি আজকের এই ক্লাসটাতে এই 3 টাইপের প্রশ্ন শিখে ফেললা। আমরা এরপরেই একটু পরে আমি আবার রেকর্ড করব পরবর্তী চ্যাপ্টার ইনশাআল্লাহ। সো পরবর্তী চ্যাপ্টারের ক্লাসটা শুরু করে দাও।